নিজেরই বাগদত্তাকে নিজেরই বড় বোনের সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল হিয়া। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না হিয়া। পরশুর বিয়ে আর আজ এমন একটা দৃশ্য দেখে হিয়া যেন শ্বাস নিতেও ভুলে গেল। 6 বছর ধরে ভালোবাসে হিয়া ছেলেটাকে। 4 বছর আগে ওদের বাগদান সম্পূর্ণ হয়েছে। বাড়ির প্রত্যেকটা মানুষ জানে হিয়া ঠিক কতটা ভালোবাসে ঋদ্ধকে। তার ভেতরে নিজেরই বড় বোনের সাথে এমন ঘনিষ্ঠভাবে দেখে মানতে পারল না হিয়া। হিয়া ঋদ্ধর জন্য ওয়েডিং গিফট কিনতে শপিং মলে এসেছিল। গিফট কেনার আগে ক্ষুধা লাগাই কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢোকার পরপরই ও খেয়াল করে ওর বোন রিধি ও ঋদ্ধ কোনার সাইডের একটা টেবিলে পাশাপাশি বসে আছে। আজ বেশি ভিড় না থাকায় ভেতরটা ফাঁকা, কয়েকজন মাত্র আছে। হিয়া ভুল দেখছে কিনা দেখার জন্য কাছে যেতেই ও থমকে দাঁড়ালো। হিয়ার বড় বোন রিধিকে ঋদ্ধ জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছে। হিয়া দেখে কেমন জানি স্তব্ধ হয়ে গেছে। আচমকা ওদের কথা বলাই হিয়া স্বাভাবিক হলো। হিয়া ওদের কাছে থাকাই শুনতে পেল সব কথা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ঋদ্ধ, কান্না করতে করতে রিধি বলল। ঋদ্ধ রিধির চোখের পানি মুছে দিয়ে বলল, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না রিধি, আমি তোমাকে অনেক ভালোবাসি। রিধির কান্নার আওয়াজ আরও জোরালো হলো। আশেপাশে মানুষ না থাকায় কেউ শুনতে পেল না সেই কান্না। রিধি ঋদ্ধর হাত ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি ঋদ্ধ, আমি সত্যি মরে যাব তোমার সাথে হিয়ার বিয়ে হলে। আমি এ বিয়ে করব না রিধি, আমি আজ হিয়াকে সব খুলে বলবো, তারপর বাড়ির সবাইকে বলবো। কিন্তু ওরা কখনোই রাজি হবে না। আমাকে সবাই খারাপ ভাববে ঋদ্ধ, আমাকে বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। না, এমনটা হবে না, দরকার পড়লে আমরা আজ রাতে পালিয়ে যাব। প্রথমটুকু শুনেই হিয়ার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। কিন্তু শেষেরটা শুনতেই হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল ওর। আচমকা আওয়াজ হতেই ধরফড়িয়ে উঠল রিধি ঋদ্ধ। হিয়াকে এখানে দেখে অবাক হলো দুজনেই। রিধি ভয়ে কাঁদল। ঋদ্ধর পাশ থেকে উঠে এসে হিয়ার হাত ধরে কিছু বলার আগে হিয়া সে হাত ঝাড়া মেরে দিল। এবার শব্দ করে কেঁদে উঠল রিধি। সেই কান্নার আওয়াজ উপস্থিত সবার কানে গেল। সবাই কি উৎসুক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ঋদ্ধ উঠে এসে রিধির হাত ধরে চোখ দিয়ে ইশারা করলো সে দেখে নিবে। ঋদ্ধ এগিয়ে এসে হিয়ার এক হাত ধরল। ঋদ্ধকে হিয়া অসম্ভব ভালোবাসায় রিধির মতো হাত ঝাড়া দিতে পারল না। হিয়া, জানি সত্যি শুনে হয়তো তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্যি। আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে ধোঁকা দেওয়ার। আমি আগেই তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু প্রত্যেকবার তোমার বাচ্চামি, আমার প্রতি তীব্র ভালোবাসা আমাকে মানা করেছে সত্যি বলতে। হিয়া, আমি কখনোই তোমাকে অন্য নজরে দেখিনি। নিধিকে যেমন বোনের মতো দেখেছি, তোমাকেও শুরু থেকে তেমনি দেখেছি। তুমি যেদিন জানিয়েছিলে তুমি আমাকে ভালোবাসো, সেদিন তুমি 14 বছরের একটি বাচ্চা মেয়ে ছিলে। আমি ভেবেছিলাম এটা তোমার আবেগ, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। পরে যখন আব্বু আম্মু তোমার সাথে আমার বাগদান করলো, তখনও আমি নিজেকে বুঝিয়েছি আমিও একদিন তোমাকে ভালোবাসবো। একদিন না একদিন আমি ভালোবেসেই ফেলবো তোমাকে। কিন্তু আমি ভুল ছিলাম। এই 6 বছরের কখনো তোমার জন্য আমার হৃদয় একটু অন্যরকম অনুভূতি হয়নি। তুমি বলো হিয়া, যে সম্পর্কে সামান্য অনুভূতি নেই, সামান্য ভালোবাসা নেই, সে সম্পর্ক কি কখনো আদৌ পূর্ণতা পেত? সংসার তো ভালোবাসা দিয়ে তৈরি হয়, দুজনের সমান এফোর্ট লাগে। এই সংসারটা কি কখনো আদৌ ভালো হতো? একপাক্ষিক ভালোবাসায় কখনো পূর্ণতা পায় না হিয়া। আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আই এম সরি। এতটুকু শুনে হিয়ার চোখ থেকে অনর্গল অশ্রু ঝরতে থাকলো। শুধু ঋদ্ধর হাতটা ছাড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল শপিং মল থেকে। ঋদ্ধ ওর পেছনে যেতে নিলেই হাত ধরে আটকে নিল রিধি। সে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ঋদ্ধ যে রিধির মাথাটা ওর বুকে চেপে ধরে রেখে কাঁদতে নিষেধ করলো আর পেছন ফিরে হিয়ার চলে যাওয়ার দিকে করুণ চোখে তাকালো। হিয়া যেয়ে ড্রাইভারকে গাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলল। ড্রাইভারও গাড়ি স্টার্ট দিল, কিন্তু হিয়ার কান্না আটকাতে পারল না। হু হু করে কেঁদে ফেলল গাড়িতে। বয়স্ক ড্রাইভার লিটন চিন্তিত হয়ে বারবার জিজ্ঞাসা করলো কী হয়েছে, কিন্তু কান্নারত হিয়া একটাও জবাব দিল না। জবাব না পেয়ে ড্রাইভারও আর ঘাটল না। গাড়ি ঢুকলো উত্তরার একটা ডুপ্লেক্স বাড়িতে।
আধুনিকতার ছোঁয়া লাগানো। এই বাড়ি কোনো তাজমহলের থেকে কম না। গোটা গোটা অক্ষরে বাড়ির নাম লেখা আহমেদ ভিলা। গাড়ি থামার আগেই এক প্রকার ছুটে বেরিয়ে গেল গাড়ি থেকে হিয়া। এমন হওয়ার সাথে সাথে ব্রেক কষল ড্রাইভার। হিয়া বাড়ির গেটে ঢুকেই থেমে গেল। সেখানে তার বাবা মা, চাচা চাচি আর সোফায় বসে বিয়ের জিনিসপত্র দেখছে আর কথা বলছে। বাড়ির প্রবেশদ্বার উল্টো হওয়ায় তারা কেউ হিয়াকে দেখতে পেল না। হিয়ার মা হিমা হাসতে হাসতে বললেন, আমার এখনো মনে আছে আমার ছোট্ট হিয়ার কথা। ও কেমন সারাদিন ঋদ্ধর পেছন পেছন ঘুরতো। সাথে সাথে হেসে হিমার মেজোজা অর্থাৎ ঋদ্ধর মা রোকসানা বলেন, আব্বা, আমি কিন্তু খুব খুশি। এদের কিন্তু আকদের পর কোনো বড় রেস্টুরেন্টে বড় বড় করে আয়োজন করতে হবে। আমি তো এখনই আমার পুতাপুতির জন্য নাম ভেবে রেখেছি। পাশ থেকে তাদের ছোট যা রিধির মা রাবিয়া হাতে কিছু স্বর্ণের গহনা নিয়ে বলেন, এগুলো হিয়াকে পড়ালে কিন্তু অসম্ভব ভালো লাগবে। কি বলো তোমরা? আর সেখানে দাঁড়াতে পারল না হিয়া। এক ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে দরজা দিয়ে দিল। আশঙ্কিক ঘটনার বোধগম্য হতে সময় নিল সবাই। আচমকা কী হয়েছে জানতে চেয়ে যেই বসা থেকে উঠলেন হিমা, তখনই তড়িঘড়ি করে ভেতরে আসলো ঋদ্ধ রিধি। ঋদ্ধ এসেই কাউকে কিছু না বলে উপরে চলে গেল। ওর পেছনে পেছনে রিধিও দ্রুত চলে গেল। ড্রাইভার লিটনও ভেতরে আসলো। উপস্থিত সবাই অবাক হয়ে তাকালো। হয়েছেটা কি? হিয়ার বাবা রাশেদ আহমেদ লিটনকে বলেন, কি হয়েছে লিটন? সবাই এমন চিন্তিত কেন? আর হিয়ার কি হয়েছে? লিটন এক এক করে সব বললেন। ভুরু কুচকে তাকিয়ে রইল আহমেদ বাড়ির 3 কর্তা রাশেদ, রশিদ আর রুহুল। তাদের সাথে অবাক হয়ে তাকিয়ে থাকলো তাদের স্ত্রী হিমা, রোকসানা, রাবিয়া। উপর থেকে ঋদ্ধর আওয়াজ পেতেই সবাই উপরে ছুটল। হিয়া বসে আছে ওর বিছানায়। সেখানে রাখা হয়েছে লাল বেনারসি, যেটা ঋদ্ধর মা রোকসানা বেগম দিয়েছেন। এক দৃষ্টিতে সেই শাড়ির দিকে তাকিয়ে আছে হিয়া। এই লাল শাড়ি ঋদ্ধর পছন্দ, সে অন্য কিছু না। শাড়ি পছন্দ করে ওর ইচ্ছাতে এই শাড়ি দেওয়া। বাইরে একাধারে সবাই দরজা ধাক্কা দিচ্ছে। সবাই চিন্তিত হয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। ঋদ্ধ বারবার বলছে দরজা খুলতে। হিয়া আচমকা কান্না থামিয়ে চুপ করে গেল। বিছানার নিচ থেকে একটা লাইটার হাতে নিল সে। এটা কাল হলুদের পর ওকে দিয়েছে রোকসানা বেগম। শাড়িটা নিয়ে হিয়া আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মাঝেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। দরজার বাইরে থাকা সবাই দেখতে পেল দরজার নিচে হালকা ফাঁকা জায়গা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে জোরে কেঁদে উঠল রিধি। ঋদ্ধ সেদিকে তাকিয়ে দরজা ভাঙার জন্য উদ্ধত হলো। হিয়ার মা হিমা প্রায় পাগলের মতো অনুরোধ করছে দরজা খুলতে। হিয়ার বাবা রাশেদও ঋদ্ধর সাথে দরজা ভাঙতে লাগলো। কয়েকবার চেষ্টা করার পর তারা দরজা ভাঙতে সক্ষম হলো। ভেতরে যেতে দেখে শাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে আর হিয়া কিছুটা দূরে বসে কাশছে। ঘর ভর্তি ধোঁয়ায় প্রথমে সবাই ঠাউর করতে পারল না। ধোঁয়া কমে যেতেই হিয়াকে দেখে ওর কাছে ছুটে গেল ঋদ্ধ। তাড়াতাড়ি করে কোলে করে বাইরে আনলো সে। বাইরে এসে শ্বাস নেওয়ার চেষ্টা করলো হিয়া। একসময় ও অবচেতন হতে ঋদ্ধ আর সময় ব্যয় না করে ওকে নিয়ে দ্রুত হাসপাতালে গেল। ভেতরের আগুনটা তখন রুহুল আহমেদ আর বাড়ির কজন হেল্পার মিলে নিভাতে সক্ষম হয়। রাশেদ আহমেদ, মরহুম আহমেদ ও রাশিদা এর জ্যেষ্ঠ সন্তান। খুব পাকা ব্যবসায়ী ছিলেন আহমেদ, তাই ব্যবসায় আরও উন্নতি করার জন্য সিদ্ধান্ত নেন ছেলেকে বাইরে পাঠাবেন পড়াশোনা করতে। যেমন ভাবনা তেমন কাজ। ছেলেকে আমেরিকা পাঠান আহমেদ সাহেব। ওখানে পড়াশোনা করতে করতে রাশেদ তার ক্লাসমেট হিমাকে পছন্দ করত। হিমা ছিল বাঙালি মেয়ে। হিমার বাবা বাংলাদেশি দূত হিসাবে নিয়োগ পেয়েছিলেন হিমার বয়স 2 বছর থাকতে। তারপর থেকেই তারা সপরিবারে আমেরিকায় থাকে। একসময় রাশেদ হিমাকে বিয়ের প্রস্তাব দেয় ওর বাবার কাছে। মেয়ের পরিবার ভালো হওয়ায় সে সময়ে খুব আয়োজন করে বিয়ে দিয়েছিলেন আহমেদ ও রাশিদা। কিন্তু বিয়ের অনেক বছর পরও যখন রাশেদ হিমার কোনো বাচ্চা হয় না, তখন তারা আমেরিকা থেকে চিকিৎসা করে জানতে পারেন রাশেদের জেনেটিক সমস্যার কারণে বাচ্চা হবে না। তখনও আহমেদ পরিবারের বড় সন্তান হিসাবে ঋদ্ধর জন্ম হয়। রশিদ ও রোকসানা ওর কোল আলো করে। ঋদ্ধর 4 বছর বয়স হতে আহমেদ পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান রুহুল ও রাবিয়ার কোল আলো করে জন্ম নেয় রিধি। তার বছর 2 পরে আবারও রশিদ ও রোকসানার একটা ছেলে হয় স্নিগ্ধ। তখন
রাশেদ ও হিমা সিদ্ধান্ত নেয় তারা টেস্ট টিউব বেবি নেবে। প্রায় বছরখানেক পরে যমজ সন্তান হয় তাদের, কিন্তু দুর্ভাগ্য বাচ্চারা জন্ম নেয় ডাবল নিউমোনিয়া নিয়ে। বাচ্চার জন্ম আমেরিকায় হয়। দুটো মেয়ের নাম রাখেন রিহা ও হিয়া, নিজেদের নামের সাথে মিলিয়ে। কিন্তু বাচ্চাদের জন্মের পর 15 দিনের মাথায় নিউমোনিয়াতে মারা যায় রিহা। আমেরিকায় নিজেদের বাড়িতেই মেয়েকে দাফন করেছিলেন হিমা ও রাশেদ। মেয়ের কবর রেখে আর দেশে আসতে পারেননি তারা। একবারের জন্য আমেরিকাতে সেটেলড হয়ে যায়। রীতির একটা ছোট বোন আছে নিধি, যে হিয়ার থেকে বছরখানেকে ছোট। হিয়াকে হাসপাতাল থেকে আনা হয়েছে মিনিট 5 হবে। ওকে সোফায় বসে ওর পাশে বসেছে ওর বাবা রাশেদ। মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, কি হয়েছে মা? তুমি তখন ওভাবে শাড়িতে আগুন দিলে কেন? বাবাকে বলো কি হয়েছে। বাবার মুখের দিকে তাকিয়ে হিয়া বলল, সরি বাবা, আমি কষ্ট দিয়েছি তোমাদের। কিসের কষ্ট মা? আমরা কেউ কষ্ট পাইনি। আমাকে বলো কি হয়েছে। আমি এই বিয়েটা করব না বাবা। হিয়ার কথাই অসম্ভব অবাক হলো সবাই। যে মেয়ে এতদিন বিয়ে কবে হবে বলে পাগল করে ফেলেছিল, বিয়ের একদিন আগে সে মেয়ে বলছে বিয়ে করবে না। হিমা মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কি হয়েছে মা, আমাকে বলো। আম্মু, ঋদ্ধ রিধিকে ভালোবাসে, ওরা রিলেশনে আছে। গলা থেকে যেন কথা বের হতে চাইছে না হিয়ার। অনেক কষ্টে এতটুকু বলেছে। হিয়ার কথাই বাজ পড়ার মতো চমকালো সবাই। নিধি রিধিকে নিজের দিকে ঘুরিয়ে পড়ল, আপু, হিয়া যা বলছে সব সত্যি না? রিধির বাহু ঝাঁকিয়ে বলল নিধি। রিধি চুপ করে কাঁদছে, কোনো জবাব দিচ্ছে না। নিধি আগের নাই বলতে থাকলো, বল আমাকে, এর জন্য তুই কাল অমনভাবে কাঁদছিলি না? আরে আমি তো ভেবেছিলাম তুই হিয়ার চিন্তায় অমনভাবে কান্নাকাটি করছিস, কিন্তু না, তুই তো ভয়ে কান্নাকাটি করছিলি। লজ্জা করে না তোর? নিশির কথা শেষ করার আগেই ওর মা রাবিয়া রিধির সামনে যেয়ে বললেন, কি হলো? নিধির প্রশ্নের জবাব দে। হিয়া যা বললো তা কি ঠিক? রিধি অনেক সাহস নিয়ে মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ। সাথে সাথে রাবিয়া গলা চেপে ধরলেন রিধির। জোরে গলা চেপে ধরাই মার হাত ছাড়াতে লাগলো রিধি। এমন অবস্থায় কেউ এগিয়ে গেল না রাবিয়াকে আটকাতে। ঋদ্ধ এক পা এগোতেই রশিদ আহমেদ ছেলের হাত টেনে নিজের দিকে ফিরিয়ে সপাটে চর বসালেন গালে। চরটা এতটাই জোরে ছিল যে ঋদ্ধ গালে হাত দিয়ে বাধ্য হয়। রশিদ আহমেদ রেগে ছেলেকে বললেন, খবরদার, যদি এগিয়ে এসো, ওর মা ওকে মেরে ফেলুক, সেখানে আটকানো তুমি কি? অনেক বড় হয়ে গেছো না? বাবার কথার পরিপ্রেক্ষিতে মাথা নিচু করে চুপ করে রইল ঋদ্ধ। ওদিকে রিধি প্রায় চোখ বেরিয়ে পড়ার অবস্থা। পরিস্থিতি খারাপ বুঝতেই রাশেদ আর হিমা যে রাবিয়ার হাত থেকে রিধিকে ছাড়ালো। রিধি প্রায় চোখ মুখ ব্ল্যাক আউট হয়ে গেছিল। ছাড়া পেতেই বসে জোরে শ্বাস নিতে লাগলো ও। হিমা রিধিকে পানি এগিয়ে দিল খেতে, কিন্তু সেই পানি না খেয়ে রিধি জোরে কাঁদতে লাগলো। রিধির মাঝে রিধির গাল চেপে ধরে বললেন, এই কি করেছিস তুই? লজ্জা লাগে না তোর? হিমা যে টেনে আনলেন রাবিয়াকে, বারবার শান্ত হতে বলছে। রাবিয়া রিধিকে চেঁচিয়ে বললেন, রাক্ষসী, নিজের ছোট বোনের ভালোবাসাকে কেড়ে নিতে লজ্জা করলো না তোর? ঘেন্না লাগছে আমার। এই মেয়েকে আমি পেটে ধরেছি? ছি, কত বড় নিকৃষ্ট না হলে ছোট বোনের হবু বরের সাথে এমন করে? ডাইনি রাক্ষসী। এই, তোর নাগর লাগতো, তুই আমাকে বলিসনি কেন? ছোট বোনের বাগদত্তাকে নিতে হলো। ওর কোনো দোষ নেই, ওকে আমি আগে প্রপোজ করেছিলাম। ঋদ্ধর বলতে দেরি হলো, কিন্তু সপাটে চর মারতে দেরি করলেন না রোকসানা। রশিদ ছেলেকে নিজের দিকে ফিরে শার্টের কলার চেপে ধরে বললেন, কি বললে তুমি? লজ্জা করে না তোমার? তোমার মা আর আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো তুমি, আংটি পরিয়ে বাগদান করেছো তুমি। বাবার কথার মাঝে ঋদ্ধর ছোট ভাই স্নিগ্ধ সন্ধিয়ান কণ্ঠে বলল, ভাই, তুমি যখন রিধিয়াপুর সাথে সম্পর্কে ছিলে তখনই বাগদানে মদ কেন দিয়েছিলে? কবে থেকে তুমি আর রিধিয়াপুর সম্পর্কে আছো? ঋদ্ধ নিচু গলায় বলল, 2 বছর। সাথে সাথে আরও একটা চর বসালেন রোকসানা বেগম। ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে বলেন, এই ছেলে, কি করছো তুমি? হ্যাঁ, একটুও খারাপ লাগছে না তোমার? 4 বছর আগে বাগদান সম্পর্ক হয়েছে তোমার হিয়ার সাথে, তারপরও রিধির সাথে সম্পর্কে যে একটুও বিবেকে বাঁধলো না? কত বড় গুনাহ করছো জানো তুমি?
একটা মেয়েকে বিয়ের আশা দিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছো। বাগদানের সময় তো তোমাকে জোর করা হয়নি, তুমি নিজেই মত দিয়েছিলে। তাহলে এখন এত বড় গুনাহ করলে কেন? একটা মেয়ের মন ভাঙার জন্য আল্লাহ তোমাকে মাফ করবে না রিদ্ধ। কত বড় পাপ করছো তুমি। রিধির মা রিধিকে বসা থেকে টেনে তুলে বললেন, তুই জানতি না ঋদ্ধ তোর ছোট বোনের সাথে বাগদান হয়েছে? ঋদ্ধ তখন থেকে হিয়ার নামে লেখা ছিল। ঋদ্ধ 1000 বার তোকে আগে প্রস্তাব দিই, তবুও তুই কেন রাজি হলি? একটুও খারাপ লাগেনি তোর? হু হু করে কেঁদে যাচ্ছে রিধি। রশিদ বড় ভাই রাশেদকে বলেন, ভাইজান তুমি কাজী দেখো, ঋদ্ধ এখনই হিয়াকে বিয়ে করবে, এখনই কাজী দেখো তুমি। হিমা না করার আগেই বসা থেকে দাঁড়িয়ে হিমা বলল, না, আমি এই বিয়ে করব না। রিধির দিকে তাকিয়ে হিয়া পুনরায় বলল, তোমার মতো আমি কারো ভালোবাসা কেড়ে নিব না। যাও, ঋদ্ধকে আমি দান করে দিলাম তোমায়। বিয়ে করে সুখে শান্তিতে থাকো। প্রতিনিয়ত তোমার মন কুড়ে করে খাবে তোমায় আমার ভালোবাসা নিয়ে নেওয়ার জন্য। নিজের মেজো চাচার দিকে তাকিয়ে হিয়া আগে নাই বলল, আমি কোনোভাবেই এই বিয়ে করবো না, কখনো না। আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। এবার অশ্রুসিক্ত চোখে ঋদ্ধর দিকে তাকালো হিয়া। এই তাকানোই ঋদ্ধর হৃদয় কেঁপে উঠল। হিয়া ঋদ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, একটা সংসার পরিপূর্ণভাবে করতে গেলে দুপক্ষেরই সমান এফোর্ট লাগে। একপাক্ষিক ভালোবাসায় কখনো সংসার সুখের হয় না। এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। বলে উপরে নিজের ঘরের দিকে চলে গেল হিয়া। ঋদ্ধর চোখ স্থির হয়ে রইল হিয়ার যাওয়ার পানে। দৃষ্টি যেন ভারী হয়ে গেছে, অপরাধবোধ আর যন্ত্রণায়। ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। চোখে অনুতাপের ছায়া। রশিদ ভাইয়ের হাত ধরে বলেন, হিয়াকে বোঝান ভাইজান, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। না, হিয়া এই বিয়ে করবে না। হিমা দৃঢ় গলেই বলেন, আগে নাই বলতে থাকলেন, তোমরা তো জানোই হিয়ার ওপর কখনো কোনো বিষয় নিয়ে চাপ দিই না। আর আমার মতে এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। তোমরা ওদের বিয়ের ব্যবস্থা করো। যে ভাবির হাত ধরে আকুতি মিনতি করলেন রুহুল। ভাবি ক্ষমা করে দাও, আমাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। ছোট দেওরের হাত ধরে থামালেন হিমা, বলেন, এমন বলো না রুহুল, ভুল তো ওরা করেছে, এখানে তোমাদের কোনো দোষ নেই, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। রোকসানা রাশেদের পায়ে ধরে বলেন, ভাইজান ক্ষমা করুন আমাদের, দয়া করে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। এমন হয় দ্রুত রাশেদ টেনে উঠালেন রোকসানাকে, বললেন, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই সামান্য ঠুনকো ব্যাপার নিয়ে আমি আমার ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করব? ভাবলে কেমন করে? আমার ভাইয়েরা আমার প্রাণ। নিজের ঘরে বসে আছে ঋদ্ধ। বাসায় কেউ কথা বলছে না তার সাথে। রিধির মা রিধিকে আটকে রেখেছে। সব কিছুর ঊর্ধ্বে ঋদ্ধ মস্তিষ্কে শুধু হিয়া ঘুরছে। সেদিন ওর চোখে চোখ রেখে হিয়ার বলা কথাই হৃদয় মোচড় দিয়ে উঠছিল ওর। খুব অপরাধবোধ কাজ করছে ওর, কিন্তু ভালোবাসে কি আর এসব বোঝে? হৃদয় কি আর প্রতিশ্রুতি মানে? আচমকা ঘরে ওর বাবা রশিদ আহমেদ আসে। বাবাকে আসতে দেখে উঠে দাঁড়ালো ও। রশিদ বসলেন না, কথাও গুরুগম্ভীর কণ্ঠে বলেন, এখন খুশি তো তুমি? ভাইজান হিয়াকে নিয়ে আমেরিকা চলে যাবে। ব্যবসার সকল শেয়ার বিক্রি করেছে শুধুমাত্র তোমার জন্য। হিয়া অসুস্থ হয়ে যাচ্ছে। তোমার ধারণা আছে কি করেছো তুমি? একটা বারও খারাপ লাগছে না? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো ঋদ্ধ। কি বলবে ও ওর বাবাকে? বলার মতো মুখ যে নেই ওর। ছেলেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন। এ কি তার সেই আদর্শে গড়া সন্তান, যাকে নিয়ে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন তিনি? ধিক্কার জানিয়ে ঘর থেকে বের হলেন রশিদ। আজ হিয়ারা আমেরিকা চলে যাচ্ছে। ওরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ফ্লাইট ওদের। হিয়ার অস্বাভাবিক আচরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন হিমা ও রাশেদ। এখানে বাড়ির প্রত্যেকটা সদস্য দাঁড়িয়ে আছে, শুধু ঋদ্ধ ও রিধি ছাড়া। ওদের কেউ জানেনি হিয়াদের আজ ফ্লাইট। রুহুল হিমার কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে। হিমা মাথায় হাত বুলিয়ে বলেন, আমার দেখা রশিদ, রুহুল সব সময় আমার চোখে চোখ রেখে কথা বলতো। আজ কি হলো যে এই ভাবির মুখের দিকেও তাকাবে না? রুহুল হিমার দিকে তাকিয়ে বলেন, আমার যে তোমার দিকে তাকানোর মুখ নেই ভাবি, পারলে ক্ষমা করে দিও এই ভাইকে। ভাই, এমন কিছুই হয়নি যে তুমি নিজেকে অপরাধী ভাবো।
অপরাধ বাচ্চারা করেছে। এখানে তোমার, রশিদের, রোকসানা, রাবিয়া কারোর কোনো দোষ নেই। ভাগ্যে কারোর হাতে থাকে না। তাই এরপর থেকে যেন অপরাধীর মতো কথা বলবে না। রোকসানা রাবিয়া দুজনে জড়িয়ে ধরল হিমাকে। রশিদ প্রাণপ্রিয় বড় ভাইকে জড়িয়ে ধরে বলেন, ভাইজান দয়া করে আমাদের ছেড়ে যেও না। আমাদের কাছে তুমি আর ভাবি এখন আব্বা আম্মার মতো। বাচ্চারা কি ভুল করেছে তার জন্য আমাদের ছেড়ে যেও না। দরকার পড়লে আমি হৃদয়কে ত্যায্য করব, তাও যেও না ভাইজান। রাশেদ ভাইকে মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ আমাকে বাবার ডাক শোনার তৌফিক দিয়েছিলেন না। একটা মাত্র সন্তানের জন্য হাহাকার করেছি। বহু বছর পর আল্লাহ সেই ইচ্ছা আমার পূরণ করেছে। রহমত হিসেবে দুটো কন্যা সন্তান দিয়েছিলেন, কিন্তু তার ভেতরে একজনকে আমাকে দিলেন, আরেকজনকে তিনি নিয়ে গেলেন। রশিদ, আমার হিয়া আমার জান, ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না ভাই। আমার মেয়ে কথা বলছে না, খাবার খাচ্ছে না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আমি বাবা হয়ে মেয়ের কষ্ট দেখতে পারবো না। তার থেকে ভালো হবে আমেরিকায় থাকলে সেখানে হাসির ভাই ভাবি আছে, ঋষাব রিনভি আছে, বাবা আছে। ওখানেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর আমি তো আসবো এখানে। রুহুল ভাইকে জড়িয়ে ধরে বলেন, তুমি তো ব্যবসার শেয়ার বিক্রি করে দিচ্ছ, তুমি আর আসবে না আমি জানি। দয়া করে থেকে যাও ভাই, দয়া করো। রাশেদ আহমেদ ভাইদের দিকে করুণ চোখে তাকালেন। তিনি যখন দীর্ঘ 12 বছর পর দেশে ফ্যামিলি নিয়ে এসেছিলেন তখন খুবই খুশি ছিলেন। হিয়া যখন বলেছিল ও এখানেই থাকতে চাই, তখন সবচেয়ে বেশি খুশি বোধহয় তিনিই হয়েছিলেন। ভাইদের সাথে থাকা, আব্বা আম্মার কবর জিয়ারত করা, সব কিছু মিলে তিনি খুবই খুশি ছিলেন। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চাই। হিমা স্বামী চুপ করে থাকা দেখে মনের অবস্থা বুঝল। রশিদ ও রুহুলের হাত ধরে বললেন, ওখানে আমার আরেক মেয়ে ঘুমিয়ে আছে ভাই, দয়া করে আর আটকেও না। আমাদের 2 মেয়ে নিয়ে আমাদের থাকতে দাও। এমন কথার পিঠে আর কিছুই বলতে পারলেন না কেউ। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় বিদায় নিল সবাই। নিধি স্নিগ্ধ জড়িয়ে ধরে কাঁদল হিয়াকে। হিয়াও অনুভূতিহীন ভাবে তাদের জড়িয়ে ধরল। এক এক করে সবাই জড়িয়ে ধরল হিয়াকে। ঋদ্ধর মা হিয়াকে জড়িয়ে ধরে বলেন, মাফ করে দে মা, আমার ছেলে যে তোকে কষ্ট দিয়েছে। দোয়া করি তোর জীবনে আল্লাহ এমন একজন পাঠান যে ভালোবাসা দিয়ে তোর সব কষ্ট যেন মুছে দেয়। আমি দোয়া করি মা, ভালো থাকিস। হিয়া নীরবে তাকালো তার মেজমার দিকে। আদৌ একজনের শূন্যতা আর একজন কখনোই পূরণ করতে পারে না। চেক ইন করে ওরা ভেতরে চলে গেল। হিয়া একবারও পেছন ফিরে তাকালো না। যাওয়ার পথে রাশেদ ও হিমা পেছন ফিরে দেখছেন কয়েকবার। হঠাৎ কোথা থেকে ঋদ্ধ ছুটে আসলো। ও জানা মাত্রই এখানে এসেছে। হিয়ার কাছে যেতে নিলেই স্নিগ্ধ ওকে আটকে বলল, এবার অন্তত দয়া করো, মেয়েটা চলে যাচ্ছে, আর কষ্ট দিও না ওকে। ঋদ্ধ রাগী চোখে তাকিয়ে বলল, স্যার স্নিগ্ধ, আমাকে হিয়ার কাছে যেতে দে। না, তুমি যাবে না। ঋদ্ধ ওই অবস্থায় চিৎকার করে বলল, হিয়া প্লিজ যেও না। হিয়া আমার কথা শোনো, একবার কথা শোনো প্লিজ। হিয়া যেও না, হিয়া। সম্পূর্ণ এয়ারপোর্টের মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, অথচ হিয়া ফিরেও চায়নি। হয়তো এমনই হয়, ভালোবাসে ধোঁকা পেলে মানুষ এমনভাবেই বদলে যায়। ঋদ্ধ স্নিগ্ধ থেকে নিজেকে ছাড়ি দৌড়ে গেল, কিন্তু তখনই প্রশাসনের লোক এসে ঋদ্ধকে থামালো। এমনভাবে চিৎকার করা যায় না, সেটাও বোঝালো, কিন্তু সেই অবস্থায়ও ঋদ্ধ আগের নাই বলছে, হিয়া কথা শোনো, হিয়া প্লিজ যেও না। হিয়া যেও না প্লিজ। হিয়া হিয়া। সম্পূর্ণ এয়ারপোর্টের মানুষ তাকিয়ে আছে ওর দিকে। অনেকে নিজের ফোন বের করে ভিডিও করছে, অথচ হিয়া যেন কিছুই হয়নি, এমনভাবে চলে গেল। হিমা মেয়ের দিকে তাকালো। তার মেয়ের চোখে মুখে কোনো অনুভূতি প্রকাশ পাচ্ছে না। যে হিয়া একবার ঋদ্ধর মুখে নিজের নাম শুনলে ছুটে যেত, সেই হিয়া কিনা আজ এমন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এয়ারপোর্টের অর্ধ শতাধিক মানুষের ঋদ্ধর করুণ চিৎকারে খারাপ লাগলো। সবাই এই হিয়াকে দেখার চেষ্টা করলো। হিয়াকে তো পাষণ্ড মানবীয় বানিয়ে দিল, অথচ পাষণ্ড মানবী যে ও কেন হলো তা কেউ জানতে চাইল না। সমাজের কাজই এটা। হিয়া না যাওয়ার আগ অবধি ঋদ্ধ একইভাবে চিৎকার করলো। শেষ পর্যায়ে এসেও হিয়াকে থামাতে পারল না। একসময় আপচে চুপ হয়ে গেল। নিজের ঠোঁট চেপে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। চোখে স্পষ্ট কষ্টের ছাপ, না বলা অনেক কথা। মনে মনে ঋদ্ধ বলল,
আমাকে ক্ষমা করে দিও হিয়া, ভালো থেকো তুমি। আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী ভবনগুলো যেন আধুনিকতার অহংকারে দীপ্ত। রাতে যখন শহরগুলো জ্বলে ওঠে অসংখ্য রঙিন আলোয়, তখন মনে হয় তারারাজি যেন নেমে এসেছে পৃথিবী জুড়ে। প্রকৃতিও এখানে আপন মহিমায় ভরপুর। বিস্তীর্ণ সবুজের প্রান্তর, সীমাহীন নীল সাগর, পাহাড়ের গায়ে সূর্য উদয়ের রং, সব মিলিয়ে এক স্বপ্নীল সৌন্দর্য। শরতের পাতা ঝরা রাস্তায় হাঁটলে মনে হয় রঙিন চাদরে মুড়ে গেছে পৃথিবী। মানুষের জীবনযাপনেও ফুটে ওঠে আধুনিকতার স্পর্শ, প্রযুক্তির সুবিধা, দ্রুতগামী পরিবহন, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন। সব কিছু যেন নতুন এক দুনিয়ার জানালা খুলে দেয়। তবুও এই আধুনিকতার মাঝেও আমেরিকার সৌন্দর্য যেন কখনো কৃত্রিম লাগে না, বরং প্রকৃতি আর প্রযুক্তি হাত ধরাধরি করে গড়ে তুলেছে এক অনন্য সুষমা। তেমনি আমেরিকার একটি শহর লস এঞ্জেলস যেন আধুনিকতা আর স্বপ্নের এক অনন্য মেলবন্ধন। শহরে প্রবেশ করলে চোখে পড়ে লম্বা পাম গাছ ঘেরা রাস্তা, দূরে সাদা রোদে ঝিলমিল করা সমুদ্র তট, আর দিগন্ত জুড়ে বিস্তৃত পাহাড়ের সারি। হলিউডের পাহাড় চূড়ায় লেখা উজ্জ্বল অক্ষরগুলো যেন সারা দুনিয়াকে ডাকে এখানে স্বপ্ন বোনা হয়। চলচ্চিত্রের আলো ঝলমল জগৎ, তারকার জীবনযাপন আর অজস্র মানুষের আশা আকাঙ্ক্ষা মিলেমিশে লস এঞ্জেলসকে দিয়েছে আলাদা এক রূপ। দিনের বেলা শহরটা যেন প্রাণচঞ্চল, ক্যাফে, রঙিন রাস্তার শিল্পকর্ম, দ্রুতগামী গাড়ি আর মানুষজনের ব্যস্ততা। আর রাত হলে আকাশ ভরা তারা মিলানো হয়ে যায় শহরের আলোয়, যেন প্রতিটি বাতি নিজেকে তারা ভেবে ঝলমল করে। এ শহরে আছে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি, সোনালী সৈকত, আধুনিক ফ্যাশন, সঙ্গীত আর শিল্পের অফুরন্ত ভাণ্ডার। তাই লস এঞ্জেলস শুধু একটা শহর নয়, এজন্য স্বপ্নের মঞ্চ, যেখানে সৌন্দর্যের আর আধুনিকতার হাত ধরাধরি করে এগিয়ে চলেছে। লস এঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট LAX, এটা আমেরিকার অন্যতম বড় এবং ব্যস্ততম বিমানবন্দর। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন প্রায় সব দেশ থেকে সরাসরি ফ্লাইট আসে এখানে। হিয়ার বাবা রাশেদ আহমেদ লাগেজ ট্রলি হাতে এগিয়ে আসছে। হিয়া একটা শার্ট ও কালো জিন্স পরেছে। অসম্ভব ক্লান্ত লাগছে ওকে। ঢাকা থেকে লস এঞ্জেলসের যাত্রা সহজ নয়, কারণ সরাসরি কোনো ফ্লাইট নেই। তাই সাধারণত কাতার এয়ারওয়েজ, এমিরেটস, তুর্কিশ বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো বড় এয়ারলাইন্সগুলো ব্যবহার করতে হয়। প্রথমে ঢাকা বিমানবন্দর থেকে যাত্রা শুরু হয়, তারপর দুবাই, দোহা, ইস্তাম্বুল কিংবা সিঙ্গাপুরে ট্রানজিট নিতে হয়। আকাশপথের সরাসরি ফ্লাইট সময় 16 থেকে 18 ঘন্টার মতো লম্বা, কিন্তু ট্রানজিট সহ পুরো ভ্রমণ শেষ করতে হয় 20 থেকে 24 ঘন্টা লেগে যায়। মানে প্রায় পুরো একটা দিন আকাশের ভেতর বিমানবন্দরে কাটাতে হয়েছে ওকে। অ্যারাইভাল হলের বাইরে মিটিং পয়েন্ট দাঁড়িয়ে আছে ব্রাউন ওলফ কাঠ দেওয়া ঘাড় বাপড়ি চুলওয়ালা একটা মেয়ে। পরনে অফ হোয়াইট রঙের একটা অফ শোল্ডার হাঁটু পর্যন্ত গাউন। তার পাশে দাঁড়িয়ে আছে দি অষ্টাদশীর একটা স্টোয়ারি ছেলে, টেপার ফেড উইথ কুইভ হেয়ার কাট দেওয়া, পাশে ও পেছনে চুলগুলো ফেড করা। ওপরিভাগে চুল কিছুটা লম্বা রাখা হয়েছে এবং কুইভ স্টাইলে উপরে ওঠানো, পাশে ব্রাশ করে রাখা। সামনের অংশে হালকা ভলিউম অ্যান্ড টেক্সচার দেওয়া, যাতে স্টাইলিশ লাগছে দেখতে। সুস্বাস্থ্যের অধিকারী ছেলেটা, ছেলেমেয়ে দুটি মাত্র অতিরিক্ত ফর্সা ও খুবই সুন্দর পরিপাটি। পোশাক আশাকেও আধুনিকতার ছোঁয়া। তাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের মা বাবা। পুরুষটির চেহারায় বাঙালি ছোঁয়া আছে, কিন্তু মহিলার চেহারায় বাঙালি ছোঁয়ার কোনো ছিটেফোঁটা নেই। মহিলাটি ব্রিটেন নাগরিক, গাঢ় নীল চোখের ও ফর্সা চামড়ার অধিকারী। বোঝাই যাচ্ছে ছেলেমেয়ে দুটি মায়ের গায়ের রং ও চোখের রং পেয়েছে। হিয়া কাছে দরজা ভেদ করে আসতেই এতক্ষণ দাঁড়িয়ে থাকা মেয়েটি ছুটে যেয়ে জড়িয়ে ধরে আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্ট বলল, Dear sister, I can't believe I am seeing you after all this time. You're standing right in front of me, and I still can't believe it. I am so incredibly happy. হিয়া
রিনভির কথা শুনে মলিন হাসলো, যেটা সবার চোখে কাটার মতো বিঁধল। দাঁড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে যেয়ে জড়িয়ে ধরল ফুপু ও ফুপা রাশেদ ও হিমাকে। হিমা আদর করে বলেন, আমার হিসাবটা কত বড় হয়ে গেছে। ঋষভ হাসলো। রিনভি হিয়ার মলিন চেহারা দেখে কিছু জিজ্ঞেস করার আগেই হিমা চোখ দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। উনি পরে এ কথা বলবেন। হিমার বছর 3 বড় হারিস এবং তার স্ত্রী রেখা এসে কৌশল বিনিময় করলো। ঋষভ যে লাগেজগুলো গাড়িতে ওঠালো, এক এক করে তারা রওনা দিল বাড়ির জন্য। আর্কেডিয়া এর শান্তা অনিতা অ্যাভিনিউ এর অঞ্চলে হ্যারিসদের বাড়ি। অবশ্য এখানে সব রাশিয়ান পরিবারই থাকে। কোলাহল থেকে মুক্ত, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার তৈরি একটা এলাকা। অনেকটা জমি নিয়ে তৈরি ডুপ্লেক্স বাড়ি, আমেরিকান ম্যানশনও বলা যায়। 24 ফুট লম্বা রাস্তার দুপাশে সারি সারিভাবে বাড়ি আছে। প্রত্যেকটা বাড়ির নকশা একই রকম। ড্রয়িং রুমে বসে আছে সবাই। হিয়াকে তার নানু হারুন মাহবুব জড়িয়ে ধরে বসে আছেন। বয়স তার 70-এর বেশি, অথচ দেখে বোঝা যায় না। সম্পূর্ণ মাথায় সাদা চুলে ভরা। অবশ্য আগে তিনি চুলে পাক ধরতে দিতেন না। তার স্ত্রী মরা পড়ার রংটং করেন না। সাদা চুলও অসম্ভব স্মার্ট লাগে দেখতে। আমেরিকাতে এই সাদা চুল আরও কৃত্রিম উপায়ে করা হয়, সেখানে ওনার প্রাকৃতিকভাবে। হিয়ার ফ্যাকাশে চেহারা সবার নজরে বিচ্ছে। হিমা রিনভিকে বলেন, রিন, হিয়াকে তোমার রুমে নিয়ে যাও, ওকে দেখতে ক্লান্ত লাগছে। এখন আপাতত তোমার রুমে থাকুক, রাতে আমরা বাড়ি যাব, নিয়ে যাও ওকে। রিনভি ভালো মেয়ের মতো কথা শুনে হিমাকে নিয়ে উপরে গেল। হিয়া এসেই শাওয়ারে গেছে। রিনভি ওর জন্য নিজের একটা জিন্স আর শার্ট বের করে দিল। আপাতত নিচে কি আলোচনা চলছে সেটা শোনার জন্য রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়ালো। হারিস চিন্তিত হয়ে বলেন, হিমা রাশেদ, হিয়ার কি হয়েছে? আর আচমকা তোমার বললে তোমরা এইখানে আসতো, বাড়ি যেন একটু পরিষ্কার করে রাখা হয়, কি হয়েছে? ঋষভও বাবার মতো চিন্তিত হয়ে বলল, হিয়ার চেহারাও কেমন বদলে গেছে। ও তো এমন ছিল না। ফুফি, হঠাৎ কি হলো ওর? আর ওদের না গত শুক্রবার আকত হওয়ার কথা ছিল? হিমা একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। ঋষভ তোর আগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। উপর থেকে রিনভি সব শুনে মনে মনে বলল, ব্লাডি রাস্কেল, কত বড় সাহস! আমি হিয়াকে আগেই বলেছিলাম এই বাস্টার্ড ভালো না। কত বড় সাহস, ও হিয়াকে চিট করেছে। রাগে আরও কয়েকটা গালি দিল রিনভি। হোয়াটসঅ্যাপে মেসেজ নোটিফিকেশন আসতে দেখতে লাগলো ও। সাথে সাথে মুখে একটা দীর্ঘ হাসি আসলো। হুশে ব্যস্ত হয়ে পড়ল রিপ্লাই দিতে। হাসলে নীল চোখে রিনভির গালে দুটো টোল পড়ে। অবশ্য ঋষভে শুধু বাম গালে টোল পড়ে, রিকার গালে টোল পড়ে বিধায় বাচ্চাদেরও এমন। এ নিয়ে প্রচুর রাগ হারিসের। তার বাচ্চারা নাকি সব মায়ের মতো হয়েছে। ধূসর রঙের বিছানায় শুয়ে আছে একটা ছেলে, ফর্সা উদম পিঠ, ধূসর রঙের উপর ঝলমল করছে। ফোনের অ্যালার্ম বাজতে ছেলেটা ফোন হাতে ফোনটা হাতে নিয়ে দেখল সকাল 11টা বাজে। জিম করার সময় শেষ হয়ে গেছে দেখে ফোনটা বিছানায় রেখে আবারও চোখ বুজে ফেল। উপর হাওয়া থেকে ঠিক হয়ে শুয়েছে ছেলেটা। গাঢ় বাদামি চোখের অধিকারী এই ছেলে। মুখে স্টাইলিশভাবে চাপদাড়ি রাখা, টেক্সচার্ড ক্রুপ উইথ লো ফেড এর হোয়াইট কাট দেওয়া চুল, পাশে ও পেছনে একদম ছোট ছোট করে কাটা। উপরের দিকে চুল কিছুটা লম্বা রাখা হয়েছে এবং টেক্সচার্ড কাট দিয়ে সেটাকে ন্যাচারাল ও স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। সামনে চুল একটু ফিনিং আকারে কপালের দিকে নামানো হয়েছে, যার দরুন কয়েকটা চুল কপালে সে পড়ে থাকে। এখন ঘুমিয়ে থাকার ফলে চুলগুলো উল্টোপাল্টা হয়ে আছে। হালকা তীক্ষ্ণ সরু চোয়ালের চাপদাড়িগুলো উস্কো খুস্কো হয়ে আছে। যে কেউ এই চেহারা প্রথম দেখেই বলে দিতে পারবে ছেলেটা গম্ভীর ও রাগী। 5 ফুট 11 ইঞ্চি হাইটের সাথে জিম করা পেটানো শরীর। ছেলেটি উঠে দাঁড়ালো, বেলকনির দিকে এগিয়ে গেল। বেলকনি বললে ভুল হবে, এটা একটা ছোটোখাটো ছাদ যেখানে ভর্তি হয়ে আছে জিম করার সরঞ্জাম দিয়ে। ছেলেটি ছাদে এসে ভালোভাবে তাকাতে পারল না। চারপাশে খুবই রোদ, ঠিকভাবে তাকাতেও পারছে না। গতকাল রাতে ওরা সপরিবারে ইউরোপ থেকে এসেছে। ফিরে এসেই ঘুম দিয়েছে ও, যার দরুন একটা বিচ্ছিরি মাথা ব্যথা করছে। হুট করে ওর চোখ বাঁধল ওদের সামনের বাড়ির ছাদে সাদা কোনো ড্রেস পরে
কোনো মেয়ে দাঁড়িয়ে আছে। ওর ঘর থেকে ছাদের ওই দিকটা উল্টো হয়, ও ভালো করে দেখতে পেল না। ওর জানা মতে এখন বর্তমানে কেউ থাকে না ওই বাড়িতে। সাথে সাথে ঘরে ঢুকে ডিভান থেকে শার্টটা নিয়ে ছাদের দিকে ছুটল ও। অত্যাধিক মাত্রায় রোদ থাকায় পিটপিট করে তাকিয়ে দেখতে চাইল সামনে কে। একটি মেয়েকে দেখে ভুরু কুঁচকে জোরে বলল, হ্যাঁ ইউ, কে তুমি? আচমকা ভারী গম্ভীর কণ্ঠ পেতেই চমকে উঠল হিয়া। কে এমন বলল? দেখতে পেছনে ফিরতে হিয়া বোঝার চেষ্টা করলো এটা আসলে কে। ছেলেটি ভুরু শিথিল হলো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো হিয়ার দিকে। চিনতে পেরে পিটপিট করে না তাকিয়ে সরাসরি বলল, তুমি হিয়া না? হিয়াও চিনতে পারলো ছেলেটাকে। ও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আর তুমি আয়াস না? ছোট উত্তর দিল আয়েশ। কিছুক্ষণ নীরবতা বজায় থাকলো। হিয়া অনেক দূরে থাকায় আয়েশ বুঝতে পারল না যে ও এতক্ষণ কান্নাকাটি করেছে। হিয়ার চুপ থাকায় আয়েশ বলল, কবে এসছো? গতকাল। এক কথাই উত্তর দিল হিয়া। হিয়া আর কি বলবে ভেবে পেল না। হুট করে দেখা হওয়ায় ওর মাথায় কিছু আসছে না। ওকে চুপ থাকতে দেখে আয়াস আবার বলল, আঙ্কেল আন্টি এসছে? হ্যাঁ। কিছুক্ষণ চুপ থেকে এবার আয়াস বলল, আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে যাও, মা অনেক খুশি হবে। বলে বড় বড় পা ফেলে নিচে চলে গেল আয়াস। হিয়া লাস্ট 6 বছর আগে দেখেছিল ওকে, তাই হুট করে চিনতে পারল না। আগে আয়াস একটু চিকন স্বাস্থ্যে ছিল, আর এখন আয়াস একদম বডি বানিয়ে মুখে চাপদারি টারি রেখে চেনার উপায় নেই। অবশ্য এই প্রাপ্তবয়স্ক আয়াসকেও আগের আয়াস থেকে বেশি ভালো লাগলো। আহমেদ বিলার ড্রয়িং রুমে খুশির আমেজ। আহমেদ বাড়ির বড় সন্তান আজ স্ত্রীর সন্তান নিয়ে দেশে এসেছে। রাশিদ আর হিমার মাঝে দাঁড়িয়ে আছে চতুর্দশী হিয়া। প্রথমবার দেশে আসায় সব কিছু খুব পর্যবেক্ষণ করছে। হিয়ার পরনে ছিল হাঁটু পর্যন্ত একটা কালো রঙা অফ শোল্ডার হাইলো ফ্লোরাল ড্রেস। সোজা ফ্রন্ট ব্যাক্স কাট দেওয়া, চুলগুলো নিচু পনিটেল করে বাঁধা। বলতে গেলে ওর ড্রেস আপ হেয়ার স্টাইল মানুষের নজর কেড়েছে। হিয়ার যখন 2 বছর বয়স তখন ওর দাদির মৃত্যুর সময় ওরা দেশে এসেছিল। তখনকার কথা হিয়ার কিচ্ছু মনে নেই। আবার 12 বছর পর এসেছে। রাশেদ ভাইদের সামনে বসে হিয়াকে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছে। রাশেদ তো হিয়াকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, আমার আম্মুটা কত বড় হয়ে গেছে, নজর না লাগুক আমার মেয়েটার। রুহুলও ভাইজিকে চুমু খেয়ে বলল, মেয়ে কিন্তু বাবের মতো সুন্দর হয়েছে, তোমার মতো একদম হয়নি ভাইজান। বলে হেসে দিলেন ঘর ভর্তি লোক। রোকসানা রাবিয়া হিয়াকে কাছে নিয়ে বলেন, যাই বলেন ভাইজান, মেয়ে কিন্তু একদম পুতুলের মতো সুন্দর, সাজিয়ে রাখার মতো। বউদের কাছ থেকে হিয়াকে নিয়ে রশিদ সন্তানদের কাছে নিয়ে গেলেন। রিধির সামনে দাঁড়িয়ে বলেন, আম্মু, এটা তোমার বড় আপু হয়, ওর নাম রিধি। মুহূর্তের মাঝে রিধি জড়িয়ে ধরে হিয়াকে। মিষ্টি হেসে বলে, তুমি অনেক সুন্দর, একদম পুতুলের মতো। ভিডিও কলের থেকে বাস্তবে বেশি সুন্দর। হিয়া বোনের কথাই হেসে বলে, তুমি অনেক সুন্দর আপু, তোমার চুলগুলো বেশি সুন্দর। বলেই চুলের দিকে ইশারা করে। রশিদ নিধির কাছে হিয়াকে নিয়ে যে বলেন, এটা তোমার ছোট বোন নিধি। নিধি নিজেকে ভালোভাবে দেখতে না দিয়েই বলে, তুমি একদম বিদেশিদের মতো দেখতে, আবার কি সুন্দর কোরিয়ানদের মতো সামনে থেকে চুল কাটা। তুমি নায়িকাদের মতো সুন্দর। শব্দ করে হেসে দিল সবাই। স্নিগ্ধর দিকে এগিয়ে গেল। স্নিগ্ধ নিজেই বলল, আমি তোমার 4 বছরের বড় ভাই স্নিগ্ধ, আর ওদের মতো আমিও বলবো তুমি অসম্ভব সুন্দর, একদম নায়িকাদের মতো। আমি তো কলেজে যেয়ে বলবো আমার একটা পুতুলের মতো ছোট বোন আছে। রাশিদ এগিয়ে এসে বলেন, স্নিগ্ধ, তোমার পড়াশোনার কি খবর? আলহামদুলিল্লাহ। বড় আব্বু, 4 মাস পর আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দোয়া করবেন। বিনীতভাবে বলল স্নিগ্ধ। হিমা হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে বললেন, অবশ্যই করব। আমাদের ছোট স্নিগ্ধ কত বড় হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কি করার ইচ্ছা বাবা? স্নিগ্ধ হিমাকে জড়িয়ে ধরে বলল, আমি ডক্টর হব বড় মা, আপনি দোয়া করবেন। অবশ্যই করব বাবা। হিমা যে মেয়েদের জড়িয়ে ধরলেন। নিধিকে চুমুখে বলেন, আমার নিধিমা কত বড় হয়ে গেছে, এইটুকু দেখেছিলাম তোমাকে আমি। হাত দিয়ে বোঝালো। নিধিও বলল, আর আপনি সেই একই রকম সুন্দর আছেন, আগের থেকে আরও সুন্দর হয়েছেন বড় মা। নিধির কথাই হেসে ফেলেন হিমা। রিধি আর নিধিকে একসাথে বলেন,
পড়াশোনার কি খবর? নিধি একসাথে দুজনেরটাই বলল। নিধি এবার ক্লাস 8-এ পড়ে আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে। রাশেদ বলল। মাশাল্লাহ, মেয়েরা কত বড় হয়ে গেছে। হিয়ারা ফ্রেশ হয়ে নিচে নামার মিনিট 20 পর একটা ছেলে আসলো। পরনে ছিল একটা গোলগলার সবুজ রঙের গেঞ্জি আর কালো জিন্স। চুলগুলো টিফেন্সের মতো ছোট ছোট করে কাটা, কিন্তু ততটাও ছোট না। ছেলেটি আসার পর হিয়াকে জড়িয়ে ধরলো। হিয়া ফিটফিট করে তাকিয়ে আছে ওর দিকে। রাশেদকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো ছেলেটি। তারপর রশিদ আসলো। ছেলেটি কাঁধ ধরে বলেন, হিয়া, ও হলো ঋদ্ধ, স্নিগ্ধর বড় ভাই, আমার বড় ছেলে। ওর সাথে তুমি কখনো কথা বলনি আম্মু?